হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এর আগের দিন আমরা 20 ডিসেম্বরের সেকেন্ড শিফটটা কমপ্লিট করেছি। তো আজকে আমরা করব 20 ডিসেম্বরের থার্ড শিফটটা। এখানে আমরা 10টা কোশ্চেন করতে চলেছি, যেটা হবে আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কোশ্চেনগুলোর সাথে আমি মানে এক্সট্রা অ্যাপ্রোচ যে কিভাবে আমরা এটাকে তাড়াতাড়ি সলভ করতে পারবো, এই অ্যাপ্রোচগুলো দেখাবো। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, 6 বন্ধুর গড় উচ্চতা 144 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার উচ্চতার একটি ছেলে দল ছেড়ে চলে যায়, তাহলে নতুন গড় উচ্চতা নির্ণয় করো। মানে কি? মানে একটি দলের মধ্যে 6 জন ছিল, 6 জনেরই 144 করে উচ্চতা ছিল, মানে গড় 6 জনের গড় উচ্চতা 144 ছিল। ঠিক আছে, ওখান থেকে একটা ছেলে ছিল, ও দল ছেড়ে দিবে, আবার ওর মানে উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যখন 6 জনের গড় 144, একজন বাদ দিবে, 5 জন থাকবে। ঠিক আছে, আর এই যে একজন যে বাদ দিয়েছে, এর গড়টা এর এর ওজনটা কত, এর হাইটটা কত, 150 সেন্টিমিটার। তাহলে যখন এ এদের সাথে ছিল তখন এর 144 সেন্টিমিটার করে সবারই 6 জনের গড় ছিল। এ চলে যাওয়াতে তাদের নতুন গড়টা কত হবে? এ চলে গেলে এখন আছে 5 জন। ঠিক আছে, তাহলে এই যে চলে গেল, এর ছিল হচ্ছে 150, আর আগের গড় ছিল সবার মিলে 144, তাহলে এরও নিশ্চয়ই 144 ছিল গড়। এছাড়া এক্সট্রা কত বেশি আছে? এক্সট্রা বেশি আছে 6। এই 6 এক্সট্রা বেশি আছে। তো এই 6 এই 5 জনের কাছ থেকে ও নিয়ে গেছে। মানে যে একটা ছেলে দল ছেড়ে দিয়েছে, ওই যে 6 বেশি হাইট নিয়ে গেল, ও কার থেকে নিয়ে গেছে? বাকি 5 জনের থেকে নিয়ে গেছে। তো 6 নিয়ে গেছে 5 জনের থেকে। তাহলে ওই 5 জন কত কত করে, কত সেন্টিমিটার করে হাইট ওকে দিয়েছে? 1.2 করে। তাহলে সবার গড় থেকে 1.2 কমে যাবে। তাহলে সবার গড় কত ছিল? 144। এখান থেকে আমরা 1.2 কমিয়ে দিতে হবে। 1.2 যদি কমিয়ে দিই তাহলে কত হবে? 8, 2, 142.8। ঠিক আছে, দেখো মানে আমি কি বোঝাতে চাইলাম। মনে করো 6 জন ছিল, আর 6 জনের গড় হচ্ছে 144 বলা আছে। একজন চলে গেল, যার আহ, মানে যার উচ্চতা ছিল হচ্ছে 150। তো 144 তো ওর ছিলই, আবার 6 বেশি ছিল। ঠিক আছে, তো ও যখন ছিল গ্রুপের মধ্যে, তখন সবার উচ্চতা ছিল 144 সেন্টিমিটার গড়ে। এবার ও যখন চলে গেল, 144 তো নিয়ে গেল গেল, আবার এক্সট্রা 6 নিয়ে গেল। তো এই যে এক্সট্রা 6 ও নিয়ে গেল, এটা বাকি 5 জনের থেকে ও নিয়ে গেল বেশি বেশি করে, বাকি 5 জনের যে 144 করে ছিল। তো ওই 5 জন মিলে মানে 5 জন মিলে যদি তোমাকে 6 টাকা দেয়, তাহলে একজনের কত টাকা করে দিতে হবে? 1.2। 1.2 টাকা করে তোমাকে দিতে হবে। তাহলে সবার গড়ের থেকে 1.2 1.2 1.2 করে কমে যাবে। তাহলে মোট কথা হচ্ছে, মোট যে আগে গড় ছিল তার থেকে 1.2 কমে যাবে। তো 1.2 যদি কমে যায় তাহলে কত হবে? 142.8। এটা অন্যভাবেও করা যায়, কিন্তু অন্যভাবে করলে কি হবে, একটু ডিফিকাল্ট হবে ব্যাপারটা, অল্প জটিল ক্যালকুলেশনের মতো হবে। সেরকম কিছু ব্যাপার না, আমি করে দিচ্ছি অন্যভাবে। দেখো তাহলে 6 জনের ছিল 144, তাহলে এটাকে গুণ করলে তাদের মোট উচ্চতাটা বের হয়ে যাবে। 4 6 24 4, হাতে থাকলো 2, 4 4 24 26 6, হাতে থাকলো 2, 6 2 8, 864। তারপর একজন চলে যাবে, মানে এখন থাকবে 5। হুম, একজন চলে যাবে যার কত ছিল? 150। তাহলে একজনকে আমি বিয়োগ করে দিই, 150 বিয়োগ করে দিই এখান থেকে, কত হবে? 4 1 6, কত হলো? 4 1 7, 714। তাহলে 714 যদি 5 জনের হয়, তাহলে গড় কত আসবে? 5 1 কে 5, কত থাকলো? 2 21, 4 5 20, কত থাকলো? 14, 5 2 10, কত থাকলো? 40, 142.8, মানে এটাই আসবে। কিন্তু এগুলো মুখে মুখে হয়ে যায় যে 6 বেশি নিয়ে ও বের হয়েছে, তাহলে 6 কয়জনের? 5 জনের, তাহলে 1.2, 1.2 বেশি গেছে, তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো। যদি কম যায় তাহলে যোগ করে দেবো। যখন অঙ্ক আসবে আরেকটা এরকম, তখন আবার বুঝবে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, 2 নম্বর অঙ্কে যাওয়ার আগে
একটা কথা বলি, দেখো যে অঙ্ক বুঝবে না, মানে একবার দেখলে বুঝলে না, বারবার দেখো, আরেকবার যদি দেখো তাহলে বুঝে যাবে। ঠিক আছে? তো 2 নম্বর অঙ্কে কি বলেছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 264 টাকা। লাভের শতাংশ যদি 33% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে এই অঙ্কটা আমি কোন জায়গা থেকে শুরু করব যে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? এখানে আমি কিছু বুঝতে পারছি না কোনটা বিক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য, কিন্তু আমার এখানে দেওয়া আছে যে সেল করার পর আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে 33%। ঠিক আছে? মনে করো আমি ক্রয় করেছি 100 টাকায়, এটাকে বিক্রি করবো এখন। বিক্রয় করেছি কত টাকায়? বিক্রয় করলে আমার 33% লাভ হবে 133 টাকায়। 133 টাকায়, ঠিক আছে? কি বলছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 133, এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য কত আসলো? 33। কত টাকা এখানে বলছে? 264 টাকা, আর আমাদের এসছে 33 টাকা। তাহলে 33 মানেই 264 টাকা, 33 মানেই 264 টাকা, তাই না? তাহলে কত গুণ ভাই? 8 গুণ। 33-এর সাথে 8 গুণ করলে 264 হয়। তাহলে কি জানতে চেয়েছে? বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য আমাদের তো এটা, তাহলে এটার সাথে 8 গুণ করে যত হবে ততই। তাহলে এটার সাথে 8 গুণ করি, কত হবে? 800, 3 8 24, 240, মানে এটা হবে হচ্ছে তোমার 1064। 3 8 24, ইউনিট ডিজিট 4 আর 64। ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এত বড় অঙ্ক কিন্তু মিনিমাম রেসপেক্ট দেওয়ার মতো এটা অঙ্ক না। ঠিক আছে, দেখি পড়ি। এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 60 দিন, মানে এ 20 দিন, বি 60 দিনে, মানে 60 দিনে একা একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, এ আর বি একসাথে কাজ করবে, কিন্তু এ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয় এবং বি 12 দিনের মধ্যে বাকি কাজটা শেষ করে। মানে এ আর বি যে কাজটা শুরু করেছিল, শুরু করার পর কিছু একটা কাজ করেছে, কাজ করার পর এ চলে গেছে, এবং যে কাজটা বাকি ছিল ওই বাকি কাজটা হচ্ছে বি করেছে 12 দিনে, এটা বলা আছে। তাহলে বলছে যে শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়ে গেল। হ্যাঁ, এ কাজ ছেড়ে দেন, মানে এ কতদিন কাজ করে চলে গেছে বাড়ি, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, বের করি। তাহলে এখানে বলা আছে এ 20 দিনে একা কাজটি করতে পারে, বি 60 দিনে সেই কাজটি করতে পারে। ঠিক আছে, লাইটটা অফ কর, এই জায়গাত পরে। ঠিক আছে, তো 20 আর 60-এর যেটা আমরা লসাগু ধরবো, এইটাই হচ্ছে টোটাল কাজ। এখন এইটাই যে টোটাল কাজ, এইটার কোনো প্রমাণ নেই যে এইটাই টোটাল কাজ। আসলে আমরা এটা কিসের জন্য নেই এটা টোটাল কাজ? কারণ হচ্ছে এই দুইটো, এই দুইটা যে আছে না, এই দুটার এলসিএম যখন নিব তখন হচ্ছে ওটা ভাগ চলে যাবে। এখানে আমরা এলসিএম ছাড়াও নিতে পারি, কিন্তু ভাগ যাবে না, পয়েন্টে আসবে। তোমরা করে দেখো, উত্তর একই আসবে। ঠিক আছে, করি তাহলে। তাহলে এই দুটোর লসাগু আমরা দেখতেই পাচ্ছি 60 হবে। তাহলে এখানে হচ্ছে 3, মানে 20 দিয়ে ভাগ করলে 3, মানে একদিনে 20, এ যদি 20 দিনে করতে পারে তাহলে একদিনে 3 করে করে এ, একদিনে 3 করে করে এ। বি যদি 60 দিনে কাজটা করতে পারে তাহলে 60 কাজ করতে তার একদিনে 1 করে কাজ করলেই হবে। ঠিক আছে, এবার কি বলছে, হ্যাঁ, যে কিছুদিন এ বি কাজটা শুরু করবে একসাথে। তাহলে এ প্লাস বি কাজটা যদি শুরু করে কতদিন? এ যদি 3 দিন হয়, বি যদি এক, এর ক্ষমতা যদি 3 হয়, বির ক্ষমতা যদি 1 হয়, তাহলে এ প্লাস বি একদিনে কত কাজ করবে? 4। বোঝা গেল? তাহলে এখানে আমি এখানে বানাচ্ছি, ঠিক আছে, তারপরে দেখা যাবে না হলে। এই ধরো আমি একটা কাজের লাইন বানালাম। ঠিক আছে, এখানে মোট তোমাদের 60 কাজ আছে এখানে, এই কাজটা। এবার কি বলছে যে এ আর বি কাজটা শুরু করবে, মানে এ আর বি 4 করে শুরু করবে। দেখো এই এখান থেকে যদি আমি শুরু করি যে এ আর বি কাজটা শুরু করবে, তাহলে আমি মেলাতে পারবো না। কিন্তু আমি যদি পিছন থেকে আসি যে বাকি কাজটা বি 12 দিনে শেষ করে দেয়, তাহলে বি 12 দিনে করে। আচ্ছা, বি এর ক্ষমতা কত? 1। বি এর ক্ষমতা কত? 1। একদিনে 1 করে, তাহলে 12 দিনে 12 ইন্টু 1, 12 কাজ করবে। তাহলে 60-এর মধ্যে 12 কাজ বি একাই করে নিচ্ছে 12 দিনে। ঠিক আছে, এবার টোটাল কাজ ছিল 60, তার মধ্যে 12 কাজ বি করে নিল, তাহলে বাকি কত কাজ থাকলো? 60 মাইনাস 12, 48।
এই বাকি কাজটা কে করেছে? এ প্লাস বি। তাহলে কাজ ছিল 48, কাজ করেছে এ আর বি। তো এ আর বি একদিনে কত কাজ করে? 4। তাহলে 48 কাজ করতে কত টাইম লাগবে? 48 ভাগ 4 কাটলে কত হলো? 4 12 48, তার মানে 12 দিন। মানে কি, এ আর বি দুজনে মিলে 12 দিন কাজ করেছে। 12 দিন কাজ করার পর এর কোনো একটা সমস্যা হয়ে গেছিল, তার কারণে এ কাজটা ছেড়ে চলে যায়। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি জানতে চাইছে যে এ কাজ ছেড়ে দেন কতদিন, শুরু থেকে কতদিন পর। তাহলে কাজ শুরু হওয়ার 12 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। উত্তর বেরিয়ে গেল। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? 12। আশা করি বোঝাতে পারলাম। এটা দেখো, আমি বড় করে করাচ্ছি, এটা বড় করে বলতেও বড় করেও না, এটা যখন স্পিড হয়ে যাবে তোমাদের বুঝতে পারবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে হয়ে যাবে 20 আর 60 আছে, 20 60, লসাগু 60। আচ্ছা, 3 1 আসবে, 12 দিনেও করেছে, তার মানে 12 কে 12 শেষ, তার মানে 48 কাজ বাকি আছে, দুজনের 4 ছিল, তাহলে 4 12 48, তার মানে 12 দিন কাজ করেছে, মানে উইদিন সেকেন্ড হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 নম্বর অঙ্কটা কি বলেছে? চারটি সংখ্যার গড় 52, প্রথম দুটি সংখ্যার গড়, মানে প্রথম যে দুটি সংখ্যার গড় বাকি দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি ধরি প্রথম সংখ্যাটা এ প্লাস দ্বিতীয় সংখ্যাটা বি প্লাস তৃতীয় সংখ্যাটা সি প্লাস চতুর্থ সংখ্যাটা হচ্ছে ডি। ঠিক আছে, গড় বের করছি কিন্তু আমি। তাহলে গড় বের করবো কিভাবে? চারটি সংখ্যার যোগফল ভাগ নাম্বার অফ টার্মস, কয়টা? চারটা, চারটা সংখ্যা কত? 52 বলছে। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত আসবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত আসবে? 52। এদিকে এদিকে গুণ হবে, গুণন 4 মানে কত? 208। ঠিক আছে, মানে কি এটা কি আসলো? 208টা কি? যে চারটি সংখ্যার গড় 52, তাহলে চারটি সংখ্যাকে যখন আমরা যোগ করব একত্রে তখন তাদের যোগফল হবে 208। মানে এই যে একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটে সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটা সংখ্যা যখন যোগ করব তখন এর যোগফল আসবে 208। এটা আমরা বের করলাম। এবার কি বলছে যে প্রথম দুটি সংখ্যা মানে এই যে এ আর বি, এই দুটি সংখ্যার যে গড় আছে, এই গড়টা হচ্ছে এই দুটি সংখ্যার গড়ের 3 গুণ। এই দুটি সংখ্যার গড়ে 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে এ আর বি, এখানে লিখি এই যে দুটি সংখ্যা, ঠিক আছে, এদের হচ্ছে গড় এক্স। ঠিক আছে, তাহলে এদের যোগফল কত? 2x। ঠিক আছে, তারপরে বি প্লাস, না সরি, তারপরের দুটি সংখ্যা এ আর বি গেল, তাহলে কে থাকবে? সি আর ডি, এদের গড় হলো এক্স। ঠিক আছে, তাহলে এদের যোগফল কত হবে? মানে গড় মানে কি, এই যে এখানে 2 আছে তাহলে এটা 2x হয়ে গেল, এখানে 2 আছে মানে c প্লাস d 2x হয়ে গেল। এবার একটা জিনিস বলা আছে যে প্রথম যে দুটির গড় আছে মানে 2x, দ্বিতীয় দুটির গড়ের থেকে 3 গুণ, তাহলে এটাও 2x এটাও 2x, 3 গুণ তো হলো না। তাহলে এর 3 গুণ যদি হয় এর সাথে 3 গুণ করতে হবে, তার মানে কত গুণ হবে? 6x হবে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 6x হয়ে যাবে তার গড়, a প্লাস বি এর গড়। ঠিক আছে, না a প্লাস বি এর যোগফল, সরি। তাহলে এখানে a প্লাস বি যদি 6x হয় প্লাস সি প্লাস ডি যদি 2x হয় সমান সমান যদি 208 হয় তাহলে যোগফল, তাহলে 6x প্লাস 2x মানে কত? 8x। 8x মানে হচ্ছে 208। তাহলে x মানে কত আসবে? 8 দিয়ে কেটে দিই, 8 2 16, 4 48, 6 8 48, 26। তাহলে x এর মান আসলো 26। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে প্রথম দুটির যোগফল। তাহলে আমাদের প্রথম দুটির যোগফল কত ছিল? প্রথম দুটি a প্লাস বি এর যোগফল আমাদের কত আসছে? 6x। আচ্ছা, তাহলে a প্লাস বি এর মান চেয়েছে, প্রশ্নের উত্তর বের হবে 6x। তাহলে 6টা আমি 6ই লিখলাম এবং x এর মান হচ্ছে 26। তাহলে x এর মান লিখলাম 26। তাহলে 6 ইন্টু 26, 156 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি? 156। ওকে, বোঝাতে পারলাম? বেশি কঠিন অঙ্ক না এটা। মানে আমাদের ভাবতে হবে যে
কোথা থেকে অঙ্কটা শুরু করবো, ব্যাস এতটুকুই কাজ। আমি কি করলাম, চারটা সংখ্যা বলে দিয়েছো, তাদের গড় 52। দেখো আমি কি বললাম, কিভাবে করলাম অঙ্কটা, যে চারটি সংখ্যার গড় 52 ছিল, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে ওই চারটি সংখ্যার তাহলে যোগফল কত, 4 ইন্টু 52, 208। ঠিক আছে, মানে 52 52 52 52, চারজনের 52 করে 208। এবার কি বলছে, প্রথম দুটি যে সংখ্যা ছিল তাদের গড় দ্বিতীয় দুটি সংখ্যার গড়ের 3 গুণ। তাহলে আমি দেখলাম যে প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে 2x, দ্বিতীয় দুটি সংখ্যার গড় হচ্ছে 2x, কিন্তু এই 2x এর থেকে তো 3 গুণ হবে, তাহলে এখানে যে 2x হয় এখানে 6x হবে প্রথম দুটির গড়। এবার দেখলাম যে প্রথম দুটির গড় 6x প্লাস পরের দুটির গড় হচ্ছে তোমার 2x, তাহলে 6x প্লাস 2x, তাহলে চারটি সংখ্যার যোগফল আসবে 8x। 8x মানেই দেওয়া আছে হচ্ছে তোমার 208, তাহলে 8x মানে যদি 208 হয়, x মানে কত, x মানে 26। এবার x মানে যদি 26 হয়, আমাকে বলছে প্রথম দুটির যোগফল বের করতে, তাহলে প্রথম দুটির যোগফল আমার 6x, তাহলে 6 ইন্টু 26, x এর মান 26 গুণ করলে হয় 156। ঠিক আছে, নেক্সট, আশা করি বুঝাতে পারলাম। হ্যাঁ, তো 5 নম্বরে কি বলেছে, একটি চেয়ারের ধার্য মূল্য 5,000 টাকা, মানে চেয়ারের দাম লেখা আছে 5,000 টাকা, ক্রমিক দুটি 10% এবং x% ছাড় দেওয়ার পর চেয়ারটি 3150 টাকায় বিক্রি করা হয়, x এর মান কত। মানে তুমি একটা চেয়ার কিনতে গিয়েছো দোকানে, ওই চেয়ারের মধ্যে লেখা আছে 5,000 টাকা, বলছে, তোমাকে বলছে যে 10%, ওই যে 5,000 টাকা লেখা আছে ওর থেকে 10% প্রথমে ছাড় দিবে, তারপর আরেকটা ছাড় দিবে যে তুমি 3150 টাকায় ওই চেয়ারটা কিনতে পারবে। তো ওই 10%-এর পরে আর কত পার্সেন্ট ছাড় দিলে 3150 টাকায় আমরা চেয়ারটা পাবো, ওই পার্সেন্টটা আমাদের বের করতে হবে, খুব ইজি। আচ্ছা দেখো, আমি যদি 5,000 টাকার উপরে প্রথমে 10% ডিসকাউন্ট পাই, তার মানে 5,000 টাকার 10% আমি যদি বের করি, 5,000 টাকার 10% একটা শূন্য বন্ধ করে দাও, 500, তাহলে বিয়োগ 500, ডিসকাউন্ট দিচ্ছে আমাকে, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কত হলো, 4500। ঠিক আছে, এবার 4500 টাকা হলো, কিন্তু আমি জিনিসটা কিনছি কত টাকায় ভাই, 3150 টাকায়, তাহলে আমি আবার কত টাকা ডিসকাউন্ট নিলাম, বলে বলো কত টাকা নিলাম, 1300 টাকা, না 1300 টাকাই তো, কত টাকা একবার দেখে নিই, 0, 5, আচ্ছা 1350 টাকা, 1350 টাকার আমি ডিসকাউন্ট নিলাম, কত টাকার উপরে, 4500 টাকার উপরে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট, আচ্ছা 4500 টাকার উপরে 1350 টাকার ডিসকাউন্ট নিলাম, কত পার্সেন্ট ডিসকাউন্ট নিলাম, পার্সেন্ট বের করার জন্য 100, দুটো দুটো কেটে দিলাম, 45 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটবো আমি, 3 45 হচ্ছে 135, আর শূন্যর জন্য শূন্যটা রয়ে গেল, তাহলে 30%, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম, 30%। এই দেখো আবার বলেছি, 5,000 টাকার উপরে প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়ার পর আমি 4500 টাকা আমার দাম হয়, কিন্তু আমি কিনেছি এত টাকায়, তো কত পার্সেন্ট, x% ডিসকাউন্ট দেওয়ার পর এত হয়েছে, দেখলাম আমি x% 1350 টাকা, তাহলে 4500 টাকার উপরে 1350 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 100 টাকায় কত হবে, পার্সেন্টেজ বের করে দেখলাম 30%, তাহলে এটার উত্তর কি, 30%। ঠিক আছে, বোঝা গেল আশা করি, নেক্সট। ঠিক আছে, 6 নম্বর অঙ্কে কি বলেছে, কিছু বলেই নেই, 6 নম্বর অঙ্কে হচ্ছে সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি ডাইরেক্ট করবো না, ঠিক আছে, এটা কাটিস না, হ্যাঁ এটা মনে থাকো। ওকে, 6 নম্বর অঙ্কে কি বলেছে, 880 প্লাস, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে বদমাস নিয়মের, কি নিয়ম, বদমাস, এটা নিশ্চয়ই আশা করি সবার জানা আছে, যদি না জানা থাকে আমি অন্য একটা ভিডিওতে এটা ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রেকেট অফ ডিভাইড, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে এই যে ব্রেকেট, তারপর বার, এগুলো কাজ প্রথমে করতে হবে, তারপরে হচ্ছে ডিতে ডিভাইড ভাগ, তারপর হচ্ছে ভাগের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশন গুণন, তারপরে অ্যাডিশন যোগ, তারপরে হচ্ছে সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তো এগুলো কাজ পরপর করতে হবে, এটা নিয়ম। তাহলে আমরা করি এই নিয়মে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাগের কাজ করা, তাহলে এখানে ভাগ হিসেবে কি আছে, 41 আর হচ্ছে 14, আর ইনটুতে কি আছে 84। ঠিক আছে, -26 প্লাস 880, এটা দিয়ে এটাকে কাটলে আমি 6 হবে, 6 দিয়ে এটাকে যদি আমি করি, 6 কে 6 24, 246 হবে, -26, তাহলে প্লাসে আছে 800,
80। এবার 880 আর 246-কে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 6, মানে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, প্লাসগুলো আগে যোগ করি। তাহলে 6 8 4 12 2 হাতে থাকলো 8 4 12 2 হাতে থাকলো 1 আর 2 10 আর 1 11। তাহলে 1126 বিয়োগ যদি 26 করি কত হবে ভাই? সিম্পল 1100। কত হবে? 1100। ঠিক আছে? এটা খুবই ইজি। নেক্সট 7 নম্বর অঙ্কে কি বলেছে? 7 নম্বরে বলা আছে যে একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4.2 সেন্টিমিটার। গোলকের আয়তন কত? ঠিক আছে, একটা গোলক আঁকি আমি। এই গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে 4.2, এর আয়তন চেয়েছে ভাই। আয়তনের সূত্র যদি জানা থাকে তাহলে, আয়তন মানে ভলিউম না? হ্যাঁ, ভলিউমের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আর টিএস মানে টোটাল সারফেস এরিয়া কত? মানে এটাকে কি বলবে? সমগ্র পৃষ্ঠীয় ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হচ্ছে? 4 পাই r স্কোয়ার। ওকে, আর বক্রপৃষ্ঠীয় মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া ক্ষেত্রফল হচ্ছে তোমার 4 পাই r স্কোয়ার। সেম, এটা মুখস্থ করে নিবে, এটা ইজি আছে, এটা মনে রাখবে। তাহলে এটা অঙ্ক কিছু ছিল না, সূত্রতে বসিয়ে দিই তাহলে 4/3 আর কত? আর হচ্ছে 4.2 তার কিউব। তো 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। ঠিক আছে ভাই, তাহলে 3 দিয়ে 4 পয়েন্ট, মনে করো এখানে পয়েন্ট নেই, তাহলে 3, ও সেট, পায়ের মানটা তো লিখিনি, তাহলে পায়ের মানটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি 3 দিয়ে এটাকে কাটি 14, একটা পয়েন্টটা মাঝখানে ছিল, তাহলে এখানে মাঝখানে পয়েন্ট দিয়ে দিলাম। এবার 7 দিয়ে যদি এটাকে কাটি, 14কে কাটি 2, তাহলে পয়েন্টটা এক ঘর আগে ছিল, এক ঘর আগে মানে 0.2 মানে 0.2। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসলো? 4/22 হচ্ছে কত? 88 ইন্টু 0.2 ইন্টু 4.2 আর 4.2 আছে। যদি আমি এটার স্কোয়ার করি, ধরো এই দশমিকটা নেই, 42 স্কোয়ার হচ্ছে কত? 1764। তাহলে 1764 এক ঘর দু ঘর আগে দশমিক হবে, 64। এবার এটা গুণ করতে তো অনেক সময় লেগে যাবে, তাহলে আমার একবার অপশনের এদিকে দেখতে হবে। হ্যাঁ দেখো, অপশন কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি, যেরকম এক্সামে ছিল অ্যাজ ইট ইজ সেই প্রশ্ন, সেই অপশনই আছে। ঠিক আছে, দেখো সব অপশনের মধ্যে দু জায়গায় 1 আছে, আর এক জায়গায় 2, এক জায়গায় 4। ঠিক আছে, আমরা দেখি আমাদের কি আছে। তো আমরা যদি ইউনিট ডিজিট দেখি তাহলে 8 2 16, 16 এখানে 6, আর 4 6 24, মানে আসবে 4, 4 আসবে, 4 এক জায়গাতেই আছে। তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে, মানে এই ক্যালকুলেশনটা তোমার করতে হবে না, এই ক্যালকুলেশনটা করতে হবে না। আর পরীক্ষাতে 60 মিনিটের পরীক্ষা হয়, 60 মিনিটের মধ্যে এরকম তো দু একটা অঙ্ক থাকবে ক্যালকুলেটিভ। কিছু লোক সব অঙ্কই করতে পারে, কিছু লোক সব অঙ্ক করতে পারে না। দেখো এই অঙ্কটা কিন্তু সবাই পারে, এই সূত্রটা কিন্তু অনেক সবাই জানে, কিন্তু যখনই এই ক্যালকুলেশনটা আসবে, ওই টাইমটা যে কম থাকে তার জন্য কিন্তু এই অঙ্কটা করতে প্রবলেম হবে, বা করতে চাইবে না, এরকম আসলে ছেড়ে দিবে। কিন্তু আমাদের তখন এই ইউনিট ডিজিটের অ্যাপ্রোচটা করতে হবে। এই ইউনিট ডিজিট দিয়ে দেখো আমার করতেই হলো না গুণটা, আর যদি আমি গুণ করতাম এটার নিচে 10, এটার নিচে 100, তারপর 1764 গুণন 2 গুণন 88 করার পর 3 ঘর আগে আমি দশমিক বসাতাম, কত টাইম লেগে যেত। ঠিক আছে, তো এরকম ছোট ছোট অ্যাপ্রোচ তোমাদের মনে রাখতে হবে আর পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে? একটি পণ্যের ধার্য মূল্য 28,500 টাকা এবং এর বিক্রয় মূল্য 15,675 টাকা। অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ছাড়ের শতাংশ কত? এটা অঙ্ক অনেক ইজি। ঠিক আছে, কিন্তু এই ইজি অঙ্কগুলো কেন দেওয়া হয় কোশ্চেনের মধ্যে? এটা তুমি কত তাড়াতাড়ি করতে পারবে, এখান থেকে টাইম তোমার সেভ করে অন্য একটা কঠিন প্রশ্ন, অন্য একটা ক্যালকুলেটিভ প্রশ্নের মধ্যে তোমার ওই সময়টাকে ইউজ করতে হবে। তো এখান থেকে তোমার সময় বাঁচাতে হবে, সোজা কোশ্চেন থেকে সময় বাঁচিয়ে যদি তুমি বাঁচাতে পারো তাহলেই তো তোমার কঠিন প্রশ্নগুলোতে ওখানে সময় বেশি নিতে পারবে। ঠিক আছে, তাহলে পণ্যের দাম ছিল মানে ক্রয় মূল্য ছিল 28,500 টাকা, এসপি বা সেলিং প্রাইস হচ্ছে তোমার 15,675। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে আমি দেখি, এর বিয়োগ করছি আমি। 5 8 2 7 8 1 5 6 2 12, 12,825 টাকা ডিসকাউন্ট দিয়েছে। কত টাকার উপরে ডিসকাউন্ট দিয়েছে ভাই? 28,500 টাকার উপরে। 28,500 টাকার উপরে 12,825 টাকা ডিসকাউন্ট দিয়েছে। কত পার্সেন্ট? পার্সেন্ট বের করার জন্য এখানে ইন্টু 100 লিখতে লাগে, আমি ডাইরেক্ট এখানে কেটে দিলাম, কারণ এখানে তো ভাই লিখলে এটাও কাটতে হবে এটাও কাটতে হবে।
এবার এখানেও 5 আছে, এখানেও 5 আছে। আমি কি এটা কাটাকাটি করব? না, কারণ অপশন দেখো, এই ইউনিট ডিজিট এখানে যদি আমি 5 দিয়ে এই 48 মানে এটাকে যদি 48 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য আসছে, এখানে 5 আছে। কোন অপশনটা দিয়ে গুণ করলে 5 আসবে? একমাত্র একটা অপশনই আছে, 45। 5 5 এ 25, 5 আসবে, তাছাড়া আসবে না। তাহলে বেকার কেন করব? আমার তো এত সময় নেই। ঠিক আছে, নেক্সট। 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কে কি বলেছে, একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে এবং এই দাম বাড়াতে কি হবে? দর্শক কম যাবে, তাহলে দর্শক সংখ্যা 25% কমেছে, 25% দর্শক কম যাচ্ছে এখন, কারণ 18% দাম বেড়েছে। তাহলে তাদের ইনকামের উপর কি প্রভাব পড়ছে? দাম মানে ইনকামের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, শুরু করি। এবার দেখো, মূল্য আমি লিখলাম, মূল্য মূল্য হচ্ছে 18% বৃদ্ধি পেয়েছে। তার মানে 18% মানে কি? 9/50 আমি বলতে পারি 18% মানে, 50 টাকা ছিল 59 টাকা এখন দাম হয়েছে। আগে দাম ছিল 50 টাকা, এখন হচ্ছে 59 টাকা। আচ্ছা, এটাকে আমি বলি, এটাকে আমি কেন লিখলাম? দেখো কি বলেছে, 18% বৃদ্ধি পেয়েছে। আমি বললাম যে আচ্ছা, 100 টাকা ছিল, এটা হচ্ছে 118 টাকা হয়েছে। এটা আমি লিখতে পারতাম। তাহলে 2 দিয়ে কাটলে এটাকে 50, আর 2 দিয়ে এটাকে কাটলে কত? 59, এটা আসলো। এবার আমি আরেকটা বলে দিচ্ছি, 18% এটাকে যদি আমি ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি হবে? 18/100। 2 দিয়ে এটাকে কাটলে 50, 2 দিয়ে এটাকে কাটলে 9, মানে 9/50। 18% মানে কি? 50 টাকার জিনিসটা 9 টাকা বেড়েছে, মানে 50 টাকার জিনিসটা 9 টাকা বেড়ে 59 টাকা হয়েছে। ঠিক আছে, এগুলো সব একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি। এবার কি বলেছে, দর্শক, আমি এখানে দর্শক লিখলাম। দর্শক কি হয়েছে? দর্শক 25% কমেছে। তাহলে 25% সেম ভাবে আমি যদি লিখি, 25% মানে 1/4, মানে দর্শক আগে 4 ছিল, এখন 3 হয়েছে। তাহলে মূল্য যদি 50 হয়, 4 জন যদি দর্শক হয়, কত টাকা ইনকাম হবে? 200। আর এখন কত হচ্ছে? মূল্য হচ্ছে 59, আর লোক আসবে 3 জন, তাহলে কত হবে? 177। তাহলে আমার কত টাকা লস হচ্ছে এখানে? যেটা দেখতে পারলাম আমি হচ্ছে 23 টাকা লস হচ্ছে। ওকে, তো সিম্পল, 200 টাকায় 23 টাকা লস হচ্ছে, 100 টাকায় কত? অর্ধেক হবে। 2 দিয়ে 23 কে কাটলে কত? 11.5। কলমের কালি বোঝা যাচ্ছে না, যাই হোক, 11.5। ঠিক আছে, এটা গেল, তোমার প্রসেস। এবার তুমি এটা মুখে মুখে করতে পারবে, কারণ আমরা শিখেছি সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজের মধ্যে। তাহলে দেখো তো, প্রথমে দামটা বৃদ্ধি হয়েছে, তারপরে দামটা তারপরে মনে করো এটা কমেছে। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি, কোথায় লিখবো? এখানে লিখি যে 18% বৃদ্ধি, তাহলে +18 লিখলাম। তারপর 25% কমেছে, -25 লিখলাম। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 25 × 18। ঠিক আছে, আর নিচে হচ্ছে 100। তাহলে 25 দিয়ে একে কাটলে কত? 4। 4 দিয়ে 18 কে কাটলে কত? 4.5। ঠিক আছে, এবার +18 আর -18 কত হবে? -7। এখানে আছে -4.5। তাহলে -7 -4.5 কি হবে? -11.5। মানে কি? 11.5% ক্ষতি। ঠিক আছে, এটা মুখে মুখে করা যাবে, অসুবিধা নেই কোনো। নেক্সট। ওকে, আজকে লাস্ট অঙ্ক। আমরা 10টা করে অঙ্ক করব। ঠিক আছে, আজকে 10টা, কালকে 10টা। তো 10টা অঙ্কের মধ্যে আজকে 10 নম্বর অঙ্কে কি বলছে, পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত 25:12। মানে অনুপাতটা কি আছে? তামার অনুপাত আছে 25, আমি লিখে দিচ্ছি। তামার অনুপাত আছে হচ্ছে তোমার 25, অ্যান্ড দস্তা, তামা ও দস্তার অনুপাত আছে আছে হচ্ছে 12। আর মোট মিলিয়ে 370 কেজি, মোট মিলিয়ে 370 কেজি পিতল আছে। আর আমাদের এখানে মোট মিলিয়ে কত আছে? যদি যোগ করি 37, 37, আর ওদের ওখানে বলছে কত? টোটাল ছিল 370। তাহলে 37 মানে 370 কত গুণ? 10 গুণ। এবার কি বলছে, তামা থাকবে কতগুলো? তাহলে তামা 10 গুণ করে দাও, 250। দস্তাকেও 10 গুণ করে দাও, 120। এবার দেখো, এই 250 আর এই 120 যোগ করলে হবে 370, যেটা অঙ্কে বলা আছে। তার মানে অঙ্ক একদম ঠিক আছে। তাহলে কি বলছে, তামা কত? তামা 250।
10টা কত? 10টা যদি বলতো কত? 10টা হচ্ছে 120। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এটা মিশ্রণের অঙ্ক ছিল, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে। আর একটা কথা হচ্ছে, পড়তে থাকো। বাস, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে।